বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই এই মহামারী করোনাকালে বাড়িতে আছো, ভালো আছো এবং সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই ঘরে আছো এবং সপরিবার আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় সপরিবার ইনশাল্লাহ ভালোই আছি। তো মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সকলকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় পাঠদান কার্যক্রম নিয়ে। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুবিয়া আক্তার, সহকারী শিক্ষক, মধ্য উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 13, পাঠ শিরোনাম হচ্ছে খাদ্য ও পুষ্টি। আমাদের পাঠ শিরোনামটা কি বন্ধুরা? খাদ্য ও পুষ্টি। আমরা অবশ্যই সকলে খাদ্য সম্পর্কে বুঝি, চিনি যে খাদ্য আমরা প্রতিদিন যে মানে খাবারগুলো খাচ্ছি এগুলো খাদ্য। আসলে এই খাদ্যের নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে। খাদ্যটা আমাদের কী কাজে লাগে, মানে কেন, মানে এই সম্পূর্ণ মিলে হচ্ছে খাদ্যের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। এই আমরা মনে করি যে ভাত খাই খাদ্য, তরকারি খাদ্য, এটা কিন্তু এর কী হবে একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। আমরা পৃথিবীতে নানা রকমের খাদ্যবস্তু দেখতে পাই। সেসব খাদ্যবস্তুগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। শর্করা, প্রোটিন, চর্বি ও স্নেহ জাতীয় এই সকল খাদ্য আমরা জীব থেকে পাই, আর এগুলোই হচ্ছে জৈব বস্তু। এই বস্তুগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আর খাদ্য ও পুষ্টির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। খাদ্যটা কি আমরা বুঝি, পুষ্টিটা কি সেটা হয়তো আমরা একটু একটু বুঝি, ওইভাবে মানে ক্লিয়ার বুঝি না পুষ্টিটা কি, তাই না বন্ধুরা? তাহলে আসলে আমরা পুষ্টিটার একটা সংজ্ঞা বোর্ডে লিখে দিই। আসলে পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে দেহের গ্রহণ উপযোগী হয়, সেটাই হচ্ছে আমাদের পুষ্টি। আমি একটু তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। কি লিখবো? পুষ্টি কি? দেখো, পুষ্টির সংজ্ঞা। পুষ্টি পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া, যা জটিল খাদ্যকে ভেঙে একটি সরল উপাদানে পরিণত হয়ে দেহের গ্রহণ উপযোগী হয়। সুপ্রিয় বন্ধুরা, খেয়াল করো, তাহলে আমরা কি বললাম? পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে একটি সরল উপাদানে পরিণত হয়ে দেহের গ্রহণ উপযোগী হয়। এখন আমরা এটা কীভাবে বুঝবো যে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হলো? অর্থাৎ এই যে তোমরা ভাত খাও, ভাতটা মুখে দিলেই কি সরাসরি তোমাদের পেটে চলে যায়? না বন্ধুরা, তোমাদের মুখে কিন্তু সরাসরি ভাতটা পেটে চলে যায় না। কেননা ভাত যখন তুমি মুখে দিবে তখন তোমাকে চিবোতে হবে, তারপরে গিলতে হবে, তারপরে সেটা কী হবে তোমার পরিপাকতন্ত্রে গিয়ে পৌঁছবে। অর্থাৎ ভাতটা যখন তুমি প্রথমে মুখে দিলে, সে ভাতটা কিন্তু কী ছিল? প্রথমে জটিল অবস্থায় ছিল। সেটাকে চিবিয়ে তোমরা কী করলে? আস্তে আস্তে সরল খাদ্যে ভেঙে ফেলে তারপরে সেটা কী হলো? পরিপাকতন্ত্রে গেল। এইভাবেই হচ্ছে জটিল খাদ্যকে ভেঙে সরল খাদ্যে পরিণত করে তখন এই দেহের গ্রহণ উপযোগী হয়। এটাই হচ্ছে পুষ্টি। আসলে আমরা
আজকের পাঠ কার্যক্রমের প্রথমেই বলেছিলাম আজকে আমরা পড়াবো খাদ্য ও পুষ্টি। তো এর ধরে আমাদের কি হয়েছে, খাদ্য পুষ্টি সম্পর্কে আমরা জানতে মানে তোমরা খাদ্য পুষ্টি সম্পর্কে জানতে পারবে, খাদ্য পুষ্টির প্রয়োজনীয়তা জানতে পারবে, খাদ্যের যে বিভিন্ন প্রকার ভেদ আছে তার কাজ বর্ণনা করতে পারবে ইত্যাদি। আমরা পুষ্টি সম্পর্কে একটু বললাম। এখন আসলে খাদ্য কি, আমাদের খাদ্যটা কি এটা আমাদের একটু জানতে হবে। খাদ্যটা আমরা সবাই চিনি, ভাত, মাছ, মাংস, ডিম, এইসবই হচ্ছে খাদ্য, তাই না বন্ধুরা? হ্যাঁ, এসবও খাদ্য, কিন্তু খাদ্যের আসলে একটা নির্দিষ্ট কিছু সংজ্ঞা আছে। দেখো, হাঁটা চলা, বাজারে যাওয়া, তারপরে মনে করো যে কুয়া থেকে পানি উঠানো, বাগানে কাজ করা, মাঠে খেলা, মাছ ধরা, সাঁতার কাটা, ফুটবল খেলা ইত্যাদি কাজকর্ম করার পরে আমরা কীরকম অনুভব করি, আমরা ক্লান্ত অনুভব করি এবং আমাদের কী হয়, ক্ষুধা লাগে। ছোট্ট বন্ধুরা, তোমাদের কিন্তু এসব করার পর কি ক্ষুধা লাগে না? হ্যাঁ, অবশ্যই ক্ষুধা লাগে। ক্ষুধা লাগলে তখন কি হয়, শরীরে আর এনার্জি থাকে না, শরীরে কি আর শক্তি থাকে না। দেখা গেল সেই তোমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এমন সময় তোমার আম্মু তোমাকে বললো, বাবা আমার এই একটা কাজটা করে দাও তো, বা ওইখান থেকে আমাকে ওই টিউবওয়েল থেকে এক জগ পানি এনে দাও তো, মানে অন্যান্য আরও কিছু কাজ আছে যেটা তোমাকে দিল, কিন্তু তোমার এখন এমনই খারাপ লাগছে যে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তুমি সেখান থেকে নড়াচড়া করতে পারছো না, উঠতে পারছো না, অর্থাৎ তোমার কি নেই দেহে, তোমার দেহে শক্তি নেই, তোমার দেহে কাজ করার সামর্থ্য নেই। আমরা জানি যে আসলে এই কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। আর এই শক্তি কোথা থেকে আসে, খাবার থেকে। তাহলে যখন তোমার ক্ষুধা লাগলো বা এই যে আমরা এতগুলো কাজকর্মগুলো আমাদের ক্ষুধা লাগলো, তখন আমরা কি করি, তখন আমরা খাবার খাই বা খাদ্য গ্রহণ করি। আর খাবার খেলে কি হয়, তখন আমাদের কেমন অনুভব হয়, তখন কেমন অনুভব করি আমরা বন্ধুরা? হ্যাঁ, তখন আমরা একটু আরাম বোধ করি, তখন আমরা দেহে শক্তি পাই এবং আমাদের পরবর্তীতে কি হয়, কাজ করার সামর্থ্যটা ফিরে আসে। এই যে আমরা এত কিছু পেলাম কোথা থেকে, এই খাবার থেকে, অর্থাৎ খাদ্য থেকে। মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তারপরে আছে কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্য প্রয়োজন। মনে করো দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান রাখার জন্য কিছু উপাদান প্রয়োজন। আর সে সকল উপাদানগুলি হচ্ছে আমাদের সে উপাদান বিশিষ্ট বস্তুই হচ্ছে খাদ্য। আমরা একটু আগে পুষ্টি সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো কি সম্পর্কে, খাদ্য। দেখি তো খাদ্যটা কি, আমি একটু তোমাদের বোর্ডে লিখে বুঝিয়ে দিচ্ছি। খাদ্য দেহের কাজ কর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, দেখো খাদ্য কি, তাহলে আমরা যে খাদ্যগুলো চিনি, ভাত, মাছ, মাংস, ঠিক আছে, সেগুলো খাদ্য। কিন্তু খাদ্যের যে কিছু একটা
বিশেষ গুণ আছে মানে খাদ্যকে, সেটা দেখো। দেহের কাজকর্ম সুষ্ঠু রূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তু হচ্ছে খাদ্য। তাহলে এই খাদ্য কি করে? আমাদের শক্তি যোগায়, তারপরে ক্ষয় পূরণ করে ও বৃদ্ধিতে সহায়তা করে। খাদ্য আমাদের কি করে? খাদ্য আমাদের শক্তি যোগায়, ক্ষয় পূরণ করে এবং বৃদ্ধিতে সহায়তা করে। আর আমরা কি কিসের জন্য খাদ্য খাই? আমরা বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্য খাই। তাহলে সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা কি বোঝাতে পেরেছি যে খাদ্যটা কি, পুষ্টি কি? অবশ্যই তোমরা এতক্ষণে খাদ্য পুষ্টি সম্পর্কে কিছু হলেও বুঝতে পেরেছো, তাই না ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, আশা করি তোমরা সবাই খাদ্য পুষ্টি সম্পর্কে বুঝতে পেরেছো। দেখো, পুষ্টি কি আমরা আগে একবার একটু বলেছি, আমরা আবার বিশদভাবে আরেকটু বলি যে পুষ্টি কি। আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো কি করি? চাল, ডাল, আটা, মাছ, মাংস, দুধ, ডিম, তরি তরকারি ইত্যাদি কি করি? ফলমূল খেয়ে থাকি। এই খাবারগুলো সরাসরি আমাদের দেহ কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। এটি জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আসলে আমাদের পৌষ্টিক তন্ত্রে পরিপাক বা হজম হয়ে তার পরবর্তীতে দেহে গ্রহণ উপযোগী সরল উপাদানে শোষিত হয়। তখন এই জীবকোষ এই সরল উপাদানগুলো কি করে নেয়? শোষণ করে নেয়। এই পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ করে শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় পুষ্টি। তাহলে এই যে আমরা আমাদের চাহিদা মতো কী খাই? চাল, ডাল, আটা, মাছ, মাংস, দুধ, ডিম, তরি তরকারি, ফল ইত্যাদি খাই। এগুলো আমাদের দেহ জীব কী করতে পারে না, আমাদের দেহটা সরাসরি গ্রহণ করতে পারে না। তখন এটি জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো তখন কী করে? আমাদের পৌষ্টিক তন্ত্রের পরিপাক বা হজম হয়ে তখন দেহে গ্রহণ উপযোগী সরল উপাদানে শোষিত হয়। শোষিত হওয়ার পর কী করে? জীবকোষ এই এই সরল উপাদানগুলো শোষণ করে নেয়। আর এই পরিশোষিত খাদ্য উপাদান তখন দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, তারপরে মনে করো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই সমগ্র প্রক্রিয়াটি হচ্ছে পুষ্টি। খাদ্য আমাদের, আমরা আগে বলেছি, খাদ্য আমাদের কী করে? ক্ষুধা নিবারণ করে এবং কাজ করার শক্তি যোগায়। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে এবং কাজ করার শক্তি যোগায়। আমাদের দেহে খাদ্যের নানা রকম কাজ রয়েছে, যেমন তাপ উৎপাদন করা, তারপরে রয়েছে দেহের ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই সকল কিছু হচ্ছে আমাদের কার কাজ? খাদ্যের কাজ। এরপর আসা যাক খাদ্যর প্রকারভেদ। পাঠ, আমরা এতক্ষণ পাঠ 1 আলোচনা করলাম, খাদ্য ও পুষ্টি। এবার আমরা আলোচনা করব খাদ্যের প্রকারভেদ। আমরা এবার কি আলোচনা করব? খাদ্যের প্রকারভেদ, পাঠ 2। হচ্ছে পাঠ 2 খাদ্যের প্রকারভেদ। আগে পড়েছি আমরা পাঠ 1 খাদ্য ও পুষ্টি, এখন করব পাঠ 2 খাদ্যের প্রকারভেদ। আমাদের এই যে এতগুলো খাবার খেয়ে আমরা মনে করো যে আলোচনা করলাম খাবারের কথা বা খাবার খেয়েছি, এই সব খাবারের কিছু প্রকারভেদ আছে। সেখানে প্রোটিন বা আমিষ, শর্করা, স্নেহ ইত্যাদি আছে। যেমন ধরো মৌটুসি, আমরা, পেয়ারা, কামরাঙ্গা খেতে পছন্দ করে। আবার রবিন কী করে? মাছ, মাংস, মিষ্টি পছন্দ করে। আর তুলির পছন্দ মনে করো যে পাউরুটি, চিপস, বিস্কুট। তাহলে এখানে কী হচ্ছে? ভিন্ন ভিন্ন খাবারের কথা বলা হয়েছে না বন্ধুরা? হ্যাঁ, এখানে প্রত্যেকের ভিন্ন ভিন্ন খাবারের কথা বলা হয়েছে, অর্থাৎ এই খাবারগুলো ভিন্ন স্বাদ ও গুণাগুণের দিক থেকেও আলাদা। তাই স্বাদ ও গুণাগুণের বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রোটিন বা আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য। এই 3 প্রকার খাদ্য আমাদের তখন কি করে? এই 3 প্রকার খাদ্য আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং শক্তি যোগায়। এছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি, এই 3 প্রকার খাদ্য উপাদানও রয়েছে। এই উপাদানগুলো দেহকে রোগমুক্ত ও সবল রাখতে সাহায্য করে। এই হলো আমাদের খাদ্যের প্রকারভেদ। তাহলে খাদ্যের প্রকারভেদ আমরা কী পেলাম? প্রোটিন বা আমিষ, শর্করা,
ও স্নেহ, এখানে 3 প্রকার। এছাড়াও রয়েছে খনিজ লবণ, ভিটামিন ও পানি, অর্থাৎ মোট দেখা গেল কি 6 প্রকার। দেখো আমরা এবার আলোচনা করব যে শর্করাটা কি। শর্করা, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় শর্করা খাবার, যেমন চাল, আটা, ময়দা, রুটি, চিনি, গুড় ইত্যাদি। কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকেই এই শর্করাটা পাওয়া যায়। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো উদ্ভিজ্জ উৎস বলতে আমরা কি বোঝায়? উদ্ভিদ অর্থাৎ যেগুলো গাছ থেকে পাওয়া যায়, উদ্ভিদ হচ্ছে সেটা যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়, গাছ থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ। আর প্রাণীজ হবে যেটা যেটা প্রাণী থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে প্রাণীজ। এইগুলো আমাদের উদ্ভিজ্জ থেকে পেয়ে থাকি। দৈনন্দিন জীবনে আমরা এই জাতীয় খাদ্য কী করি? বেশি খাই। আমরা চাল, আটা, গম, এগুলো কি বেশি খাই না? আমাদের এইসব খাবার আমরা এগুলো কোথা থেকে পাই? এগুলো আমরা সবই শর্করা থেকে পাই। আর শর্করাটা আসে কোথা থেকে? উদ্ভিজ্জ থেকে। আর আয়োডিন দ্রবণ দ্বারা কিন্তু বোঝা যায় কোন খাদ্যে শর্করা আছে বা নাই। শর্করা হচ্ছে আয়োডিন দ্রবণের রং পরিবর্তন করে। শর্করা কি করে? আয়োডিন দ্রবণের রং পরিবর্তন করে। আসলে আমাদের আগে জানতে হবে শর্করা কোন কোন খাদ্যে শর্করা আছে, তাই না বন্ধুরা? তাহলে আসলে আমরা শর্করার একটা চিত্র আর্ট করি, অর্থাৎ কিসে কিসে শর্করা আছে। তাহলে আমরা খাদ্যের প্রকার ভেদে কি পাইছি? স্বাদ ও গুণাগুণের ভিত্তিতে 3 প্রকার। স্বাদ ও গুণাগুণের ভিত্তিতে খাদ্য 3 প্রকার, যথা প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ, এছাড়াও রয়েছে খনিজ লবণ, ভিটামিন ও পানি। তো বন্ধুরা, আমরা খাদ্যের প্রকারভেদ বুঝতে পারলাম যে সব হচ্ছে খাদ্যের প্রকারভেদ। আমরা এখানে তাহলে এখন প্রোটিন বা আমিষ, তারপরে শর্করা ও স্নেহ ইত্যাদি আমরা আস্তে আস্তে এ সম্পর্কে আরো আলোচনা করবো। আজকে আমরা শর্করা আসলে কিসে কিসে শর্করা রয়েছে আমরা সেগুলো একটু দেখব। শর্করা এখানে হচ্ছে ভাত, আলু, গম, চিনি, হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য। ছোট্ট বন্ধুরা দেখো তো, তাহলে আমি এখানে কি কি লিখেছি শর্করা জাতীয় খাদ্যের ভিতরে? ভাত, আলু,
গম, চিনি। ভাত আসে কোথা থেকে? ধান থেকে। আলু এটা কোথা থেকে আসে? ভাতটা ধান কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। তাহলে ধান গাছ হয়, সেখান থেকে ধান হয়, তারপরে চাল হয়, তারপরে ভাত হয়। তার মানে এটা উদ্ভিদ থেকে আসে। আলুটাও কি আছে? উদ্ভিদ গাছ থেকে আসে। গমও একটা উদ্ভিদ গাছ থেকে আসে। চিনিটাও একটা উদ্ভিদ গাছ থেকে আসে। অর্থাৎ শর্করা আমরা কোথা থেকে পাই? সব উদ্ভিজ্জ উৎস থেকে পাই। এই সবের ভিতরে রয়েছে কি? আমার শর্করা খাদ্য। এবার আসো শর্করার কাজ। এবার আমরা কি আসবো? এবার আসো শর্করার কাজ। শর্করার কাজ। শর্করার কাজ এক, শর্করা সহজে হজম হয়। শর্করা সহজে হজম হয়। শর্করা সহজে হজম হয়। তারপরে দেহের কাজ করার শক্তি যোগায়। দেহের কাজ করার শক্তি যোগায়। দেহে কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে। তাপ উৎপন্ন করে। দুই, শর্করায় বিদ্যমান সেলুলোজ। শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ আমার এই পর্যন্তই। যে শর্করা কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। দেখো, তাহলে আমাদের আজকের পাঠের শেষ দিনে আমরা শর্করা দিয়ে শর্করার কাজ খেতে। শর্করা সহজে হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে। শর্করায় বিদ্যমান শর্করায় বিদ্যমান সেলুলোজ শর্করায় বিদ্যমান সেলুলোজ শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাছে সেরকম কিছু দিলাম না, তবে তোমাদের আজকে যে আমি পড়লাম খাদ্য কী, পুষ্টি কী, এইসব এবং খাদ্যের প্রকারভেদ কী, এই সবই তোমাদের আজকের বাড়ির কাজ। অর্থাৎ তোমরা এই সবগুলোই কী করবে? পড়ে মুখস্থ করে রাখবে। এবং শুধু আমার ক্লাস না, তোমার অন্যান্য টিচারও যে ক্লাস দেয় সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত পর্যবেক্ষণ করে দেখবে এবং বাড়িতে পড়াগুলো শিখে রাখবে। তো আজ আর নয়, সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই মনে করতে পারবে যে দেশের পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সবাই যে হারে চলাফেরা করছে তাতে মনে হবে যে করোনা এখন আর নেই। আসলে সেটা কিন্তু নয়। করোনার আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো সামনে, শীতে আমাদের সামনে আরও একটু ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। সে উদ্দেশ্যে আমরা নিজেরা সচেতন থাকব। তোমরা সবাই বাড়িতে থাকবে, সচেতন থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে না। যদি বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে এবং বাড়িতে এসে কী করবে? সাবান বাড়িতে অন্তত 20 সেকেন্ড হাত ধৌত করবে, এরপর নাক ও মুখ স্পর্শ করবে। তো আজ আর নয়, ভালো থেকো এবং আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।